আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সব কিছু সহজ করুক। তো অনেকের সাথেই আমার ফোনে কথা হয় যে অ্যামাজন বিজনেস শিখতে চাই, অ্যামাজন বিজনেস কি, অনেকের অনেক প্রশ্ন থাকে। তো সবার সাথে কলে আসলে সারাদিনে কথা বলতে বলতে 50-60টার উপরে কল রেসপন্স করা হয় এবং আসলে সব মিলে পেরে উঠি না, আমার আরও অনেক কাজ থাকে। তো যার জন্য আমি হচ্ছে এই স্ক্রিনটা রেকর্ড করতেছি। যারা নতুন আছেন ভাইরা, যারা এই বিজনেসে নামতে চান তারা দেখেন, এবং যারা বিজনেসে অলরেডি নামছেন তাদের জন্য খুবই উপকারী হবে যে আপনি এগুলো মেনে বুঝে শুনে বিজনেস করেন। বাকিটা আল্লাহ ভরসা, এবং আমি গাইড করবো ইনশাল্লাহ। আমি সবসময় পাশে পাশে আসি, আপনারা বিজনেস করেন, আমি যেভাবে হেল্প দরকার আপনাদেরকে হেল্প করব। আমি এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যামাজন হোলসেল, এবং এখানে কিছু স্ক্রিনশট রাখা হয়েছে যেগুলো আমাদের বিভিন্ন সময় অ্যাকাউন্টে সেল টেল হয়েছে, এবং সেই কিছু স্ক্রিনশট রেখে দিছি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এই যে অ্যামাউন্টগুলো দেখা যাচ্ছে, এই অ্যামাউন্টগুলো ইনকাম করতে বা সেল করতে রাত দিন পরিশ্রম করতে হয়েছে। অনেক কিছু শেখা লাগছে, বোঝা লাগছে, অনেক এক্সপিরিয়েন্স অর্জন করা লাগছে, এবং অনেক কিছু জানা লাগছে। তারপরে এই টাকাটুকু চোখে দেখা গেছে, দেখা গেলো। এবং একটা এই টাকাটা দেখতে মোটামুটি অনেক পরিশ্রম, এছাড়া হচ্ছে ইনভেস্ট, সব কিছু মিলায় আপনাদের সামনে জাস্ট রাখছি। আপনাদের এগুলো দেখলে অনেক ভালো লাগে আমি জানি, যার জন্য রাখা। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে একটু বলি, সেটা হচ্ছে এইটা 2 ডে সেল দেখায় মূলত, যে একদিনে কত ইউনিট বিক্রি করা যায়। যে 12 ইউনিট বিক্রি হয়েছে $306। তারপরে এখানে অন্যান্যগুলো নাই, যাই হোক এরকম। তো আমি সামথিং কিছু স্ক্রিনশট রেখে দিছি, এটিগুলো মেটার না, জাস্ট আপনারা দেখেন এটা আর কি। আচ্ছা, একটু নিচে গেলে আমি কে, আমার সাথে অনেকের অনেক তো ফোনে কথা টথা হয়। তো সব কিছু ঠিক আছে, বাট আমি কে, আমার সাথে তো আপনার পরিচয় হওয়ার দরকার আছে, তাই না? বা আমি কি করি মূলত, এটা সম্পর্কেও আপনার জানার দরকার আছে। আমি এখানে আমার কিছু ছবি দিয়ে রাখছি। হ্যাঁ, এখানে আমার কিছু ছবি দেয়া আছে। এবং নিচে গেলে আমি মূলত আমার ক্যারিয়ার জার্নিটা কবে শুরু করেছি সেটা যদি বলি, আমি 2016-17 টাইমে ফ্রিল্যান্সিং শুরু করি, এবং এইটা জানলে দেখা গেল যে আপনার সাথে আমার পরিচয়টা আর একটু সহজ হবে, এবং আপনি বুঝতে পারবেন যে একজন মানুষ থেকে কিভাবে, সাধারণ মানুষ থেকে একজন বিজনেসম্যানে কনভার্ট হইতে হয়। তো আমি এখানে দেখা গেল যে আমি এখানে হেডলাইন দিয়েছি বিজনেসম্যান। তো প্রথম জীবনে আমি শুরু করি 16-17 দিকে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। 2011-12 দিকে অনেকে ফ্রিল্যান্সিং করতো, আমি 16-17 টাইমে শুরু করছি ফ্রিল্যান্সিং করতে গিয়ে। আমি যখন প্রথম জীবনে ঢুকি, আমার জীবনে প্রথম অ্যানিমেশনের কাজ করতাম আমি 300 টাকা। হ্যাঁ, 300 টাকা, 10 মিনিটের একটা হোয়াইট বোর্ড অ্যানিমেশন বানাই দিতাম। তো আমাকে 300 টাকা করে দেওয়া হইতো। এইটা আমার জীবনে প্রথম আমার কাজ শেখা। এর পরবর্তীতে আমি অ্যামাজনে ঢুকছি, এখান থেকে টাকা ইনকাম করে নিয়ে আসছি কিছু, নিয়ে আমি এই ইনভেস্টটাকে কাজে লাগাইয়ে অ্যামাজনে ঢুকছি। অ্যামাজন থেকে টাকা ইনকাম করছি, সেখান থেকে টাকা ইনকামকে কাজে লাগাই আমি এক্সপোর্ট ইম্পোর্টে ঢুকছি। এক্সপোর্ট ইম্পোর্টকে কাজে লাগাই আমি এখান থেকে টাকা জেনারেট করে, এগুলো সব তো চলমান, এই দুইটা সাথে রয়েছে, এবং এখান থেকে টাকা জেনারেট করে তিনটা মিলে আমি টেন্ডার বিজনেসে ঢুকছি, বাংলাদেশে ঠিকাদার যেটা, এবং পিপিআরের বইতে এবার নতুন আসছে যে সেবা প্রদানকারী ঠিকাদারের বদলে, তো ঠিকাদার বললে সবাই চেনে। এ হচ্ছে মোটামুটি আমার পরিচয়, এবং আমি আপনাদের মতো সাধারণ মানুষ এবং সহজ সরল মানুষ। আমি প্যাস গোজ বা কঠিন জিনিস খুব কম বুঝি। আমি সহজভাবে বোঝার চেষ্টা করি নিজে সব কিছু, এবং সুন্দর মতো বোঝানোরও চেষ্টা করি আরেকজনকে যদি বোঝাইতে হয়। একজন বিজনেসম্যানের কাছ থেকেই মূলত আসলে ব্যবসা শিখতে হয়, এবং সেটা আমি বিধায় আমি আপনাকে বলতেছি না, আপনি পৃথিবীর যে ব্যবসায়ী শেখেন না কেন, আপনি একজন ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসা শিখবেন সব সময়, এবং প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবেন তার ব্যবসাটাকে, যেন আপনি তার ব্যবসাটাকে প্র্যাকটিক্যালি দেখে নিজে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, এবং তাই সেখান থেকে বেনিফিটেড হইতে পারেন। ঠিক আছে, যাই হোক, পরিচয় পর্ব শেষ। এখন আমরা চলে যাব আমাদের সরাসরি মূল কাজে। আচ্ছা, অ্যামাজন নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেকে কল দিয়ে ভাইয়া এই বেশ শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, করতে চাই, অ্যামাজন এইটা আছে সেইটা আছে, অনেক প্রশ্ন শুনি। যাই হোক,
অ্যামাজনের বিজনেসের অনেক মডেল আছে। অ্যামাজনে সেটা অ্যামাজন কিন্ডেল আছে, অ্যামাজন কেডিপি, অ্যামাজন আরও অনেক অনেক আছে। আচ্ছা, আমরা যেটা মূলত শিখব সেটা হচ্ছে অ্যামাজন এফবিএ, অর্থাৎ অ্যামাজন অ্যামাজন এফবিএ, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। ঠিক আছে, এটা হচ্ছে এফবিএ। তো এখন বিষয় হচ্ছে, আমি যদি অ্যামাজনটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করি যে অ্যামাজনে মূলত বিজনেস মডেল আছে দুইটা। অ্যামাজনে মূলত বিজনেস মডেল আছে দুইটা, এবং অ্যামাজনে মূলত বিজনেস মডেল আছে দুইটা। একটা হচ্ছে এফবিএ, এফবিএ, আর একটা হচ্ছে এফবিএম। এফবিএম। আচ্ছা, এফবিএ এবং এফবিএম এই দুইটা হচ্ছে মূলত অ্যামাজনের বিজনেস মডেল, অ্যামাজনে সেল করার জন্য যে মডেলটা, এই দুইটা। এর ভিতরে এফবিএ কী জিনিস? এফবিএ হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, অর্থাৎ আপনি প্রোডাক্ট ব্র্যান্ডের থেকে পারচেস করবেন, করে অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাই দিবেন, অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাই দিবেন। আপনি জাস্ট প্রোডাক্টের গায়ে সিল মারতে হয় কিছু, এসএকিউ বলে, এফএনএসকিউ বলে, যেগুলো আমরা যখন ব্যবসা করব বা ক্লাসে শিখবো সেগুলো আরও অনেক বিস্তারিত দেখব। তো এটা হচ্ছে এফবিএ মডেল বলে। এরপরে অ্যামাজন নিজে বিক্রি করবে, নিজে ডেলিভারি দেবে কাস্টমারের কাছে, নিজে কাস্টমারের কাছে ডেলিভারি দেবে এবং সব কিছু ওভারঅল করবে অ্যামাজন। সেটা হচ্ছে এফবিএ মডেল। এবার আসেন এফবিএম মডেল। এফবিএম মডেল হচ্ছে আপনি নিজে মার্কেট বা ব্র্যান্ডের কাছ থেকে মাল কিনবেন, কিনে আপনার নিজের কাছে রেখে দিবেন, এবং অ্যামাজনে যখন সেল আসবে সেই সময় আপনি ওই মালটা কাস্টমারের কাছে পৌঁছায় দিবেন। মানে এখানে আপনি অ্যামাজনের কাছে মাল পাঠাবেন না, অ্যামাজনের সার্ভিস ব্যবহার করার জন্য জাস্ট একটা তাকে ফি দিবেন শুধুমাত্র। আচ্ছা, এই হচ্ছে দুইটা মডেল। এবার আসেন, এই হচ্ছে দুইটা মডেল গেল। আমরা শিখব মূলত এফবিএ। কেন এফবিএ শিখব? কারণ এফবিএটা হচ্ছে ভাই সাস্টেনেবল বিজনেস মডেল, এবং এফবিএতে আপনি যদি সততার সাথে কাজ করেন তাহলে এখান থেকে হালাল পয়সা ইনকাম করতে পারবেন, এবং আল্লাহর রহমতে এখান থেকে অনেক বড় স্কেল আপ করা যায়, $1,000,000 প্লাস করা যায় যদি আপনি ওই সময় শ্রম এবং সময়কে কাজে লাগায়ে আগাইতে পারেন আস্তে আস্তে। রাতারাতি কখনো ভাই মানে কোটিপতি হওয়া যায় না, বা বিলিয়ন ডলার কামানো যায় না। শ্রম, সময় সব কিছু মিলায় হ্যাঁ এটা কাজে লাগাই করতে হয়। আর এফবিএম মডেলটা, এটা হচ্ছে ভাই রিক্সি মডেল। এই মডেলটা রিক্সি মডেল। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, এই মডেল রিক্সি মডেল আর এই মডেল কেন সাস্টেনেবল মডেল? এটা একটা ভিতরে প্রশ্ন থাকতে পারে। দেখেন, আমি যদি বাংলাদেশে বসুন্ধরা গ্রুপের কথা বলি, আপনি সরাসরি বসুন্ধরা গ্রুপের থেকে মাল কিনে যখন আপনার কাস্টমারকে দিবেন, সেটা আপনি অথেন্টিক প্রোডাক্ট সোর্স করতেছেন, অথেন্টিক প্রোডাক্ট সোর্স করে কাস্টমারকে দিচ্ছেন। তার মানে কাস্টমারও হ্যাপি, কাস্টমারও হ্যাপি। হ্যাঁ, কাস্টমারও হ্যাপি, কাস্টমারেরও কোনো কমপ্লেন নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে এফবিএর মধ্যে হয়। এফবিএমে যেটা হয়, মানুষজন বিভিন্ন জায়গা থেকে মাল কেনে। এখন ওয়ালমার্ট থেকে কেউ কিনে নেয়, সে কাস্টমারের কাছে পাঠিয়ে দিতে পারে। এখন ওয়ালমার্টের ওই মাল এক্সপায়ার হয়ে গেছে কিনা, প্রোডাক্ট ভেঙে গেছে কিনা, প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে কিনা, এটা কিন্তু আপনি বাংলাদেশের মতো জায়গায় বসে থেকে দেখতে পাচ্ছেন না, বা আপনি ইউরোপের মতো জায়গায় বসে থেকে দেখতে পাচ্ছেন না, কারণ আপনি সেখানে ফিজিক্যালি নাই। বুঝছেন আমার কথাটা? আপনি সেখানে ফিজিক্যালি নাই, যার জন্য আপনি দেখতে পাচ্ছেন না। কিছুদিন পরে আপনি যখন যে মার্কেটারের কাছ থেকে কিনে নিয়ে এসে ওই যে কাস্টমারের দিয়েছেন, কাস্টমার কমপ্লেন করলো এই মাল কপি প্রোডাক্ট, এটা অরিজিনাল প্রোডাক্ট না, তখন আপনি ফেসে যাবেন। অ্যামাজন যদি জিজ্ঞেস করে এই মাল আপনি কই পাইছেন, তখন আপনি বলবেন যে আমি কিনে নিয়ে আইছি। তা কার কাছ থেকে কিনে নিয়ে আইসো? আমি হচ্ছে একটা ডিস্ট্রিবিউটার বা হোলসেলারের কাছ থেকে কিনে নিয়ে আইছি। তা অ্যামাজন জিজ্ঞেস করবে তুমি কি জানো যে এই মাল অথেন্টিক কিনা? তখন আপনি তো বলবেন যে না আমি তো জানি না, আমি হোলসেলারের কাছ থেকে কিনে নিয়ে আসি, সে তো বড় হোলসেলার। অ্যামাজন কিচ্ছু মানবে না। অ্যামাজন নিজে বলে তুমি ব্র্যান্ডের সাথে কাজ করো। অ্যামাজন নিজে বলে সব সময় ব্র্যান্ডের সাথে কাজ করার জন্য। হ্যাঁ, এবং এই এফবিএমে অনেক ঝামেলার একটা জিনিস। তো এত কিছু বাইরের দেশে বসে থেকে করা যায় না। ঠিক আছে, তো অ্যামাজন যখন আপনার কাছে কৈফিয়ত চাবে যে আমার কাস্টমার কমপ্লেন দিয়েছে তোমার নামে, তুমি কপি প্রোডাক্ট দিছো তাকে, তখন আপনিও জবাব দিতে পারতেছেন না। তখন অ্যামাজন কী করবে? আপনাকে সোজা ব্যান করে দিবে আপনার অ্যাকাউন্ট, অথবা সাসপেন্ড করে দিবে। আপনি এখানে যে টাকা পয়সা খরচ করেছেন সব টাকা নষ্ট হয়ে যাবে, একদম অ্যামাজন ফান্ড আটকাই দিবে। আচ্ছা,
এই এফবিএ মডেল সবসময় সাস্টেনেবল মডেল, এবং এখানে আপনি বিজনেস করলে সুন্দর মতো আগাইতে পারবেন আল্লাহর রহমতে। স্টেপ বাই স্টেপ আপনি যদি আগান ধৈর্য ধরে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক, আমরা বুঝলাম দুইটা মডেল হয় এই সেই। এখন আমার কথা হচ্ছে ভাই, আমি গতকালকে কি বা আগের দিন খুব সম্ভবত কার সাথে কথা বলছিলাম জানি, সে আপনি বুঝছেন বিষয়টা, আপনি এখানে কোনো সার্ভিস প্রোভাইড করতে আসতেছেন না, আপনি এখানে আসতেছেন হচ্ছে, এখানে আসতেছেন বিজনেস করতে, নট সার্ভিস প্রোভাইডার, নট ফ্রিল্যান্সার, ঠিক আছে। অনেকে বলে অ্যামাজনের কাজ শিখবো, শিখে করা যায়, এগুলো অনেক অন্য হিসাব ভাই, এগুলো যারা করে এগুলো আমি জানি না এগুলো কে কী করে। তো অ্যামাজনে বিজনেস করতে আসছেন আপনি, নট সার্ভিস প্রোভাইডার। মানে ওই যে ফ্রিল্যান্সিংয়ের মতো সার্ভিস টার্ভিস দিবেন, এগুলো আসলে বিজনেসের ক্যাটাগরি না। বিজনেস করতে হইলে, এখন আমার কথা হচ্ছে ভাই, যে বিজনেস করতে হইলে আমি কিছু পয়েন্ট লিখে রাখছি এখানে, যে অ্যামাজনে আপনি তাহলে ব্যবসা করতে হইলে ভাই আপনাকে কত টাকা লাগবে এবং কিভাবে সেই টাকা আপনি খরচ করবেন। প্রাথমিক আমি যদি বলি, অ্যামাজনে ইনভেস্ট করতে মোটামুটি কম করে হইলেও একটা ব্র্যান্ড আনলক করার জন্য, দি স্টার্টিং বিজনেস করে প্রফিট করার জন্য মিনিমাম না হলেও $3000 নিয়ে নামতে হবে। এই টাকা যদি আপনার পকেটে না থাকে আর আপনি যদি না বোঝেন, তাহলে এই বিজনেসে কখনোই নামবেন না, ঠিক আছে। আপনি এই বিজনেসে কখনোই নামবেন না। আচ্ছা, $3000 মধ্যে আপনার কি কি হবে, এইটা একটা প্রশ্ন। $3000 ভিতরে হিসেব আছে কিভাবে এই টাকাটাকে খরচ করে, এই টাকা থেকে আপনি, এটা হচ্ছে না কেন, আচ্ছা, এই টাকা থেকে কিভাবে আপনি 3500 টাকা বানাইতে পারেন। নট 35,000, এক রাত্রে 35,000 হবে না কোনো দিন, 3500 হবে। 3500 একদিন আপনার 5000 হবে, 5000 একদিন 10,000 হবে, 10,000 একদিন 12,000 হবে, 12,000 একদিন 15,000 হবে, এইভাবে ওঠে সব কিছু, ঠিক আছে। দেখেন, এই 3000 টাকা আপনি কিভাবে খরচ করবেন, এই 3000 টাকা খরচ করবেন আপনি আপনার বিজনেস লাইসেন্স, ব্র্যান্ড, মাল পারচেসিং, এই 3 জায়গাতে আপনি খরচ করবেন। দেখেন, এই সরি 2 জায়গাতে খরচ হবে, 2 জায়গাতে খরচ হবে ব্র্যান্ড আনলক পর্যন্ত, অর্থাৎ আপনি মাল কেনা পর্যন্ত। দেখেন, এখানে প্রথমে আপনি যে আমেরিকাতে ব্যবসা করবেন, বাংলাদেশে ব্যবসা করতে গেলে আপনার যেমন ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, বিন এগুলো লাগে, ঠিক সেরকম আমেরিকাতে বিজনেস করতে গেলে আপনাকে এলএলসি লাগবে, অর্থাৎ লিমিটেড লাইবিলিটি কোম্পানি ফরমেশন করতে হবে আপনাকে। এই লাইসেন্স বাদে আপনি আমেরিকাতে ব্যবসা করতে পারবেন না, কোনোভাবেই ইম্পসিবল, এবং আপনাকে ট্যাক্স পে করতে হবে অবশ্যই। বাংলাদেশের ক্ষেত্রে ট্যাক্স খুব ম্যান্ডেটরি বা অন্যরকম না হইলেও বাইরের দেশে খুব হার্ডলি হয়, ইউরোপ বা ইউএসএ গুলোতে। আচ্ছা, এই এলএলসি ফরমেশন প্লাস আপনার এলএলসি ফরমেশন প্লাস আপনার হচ্ছে সেলার সেন্টার, যেখানে দোকান, যেটাকে আমি দোকান বলে সম্বোধন করতেছি, হ্যাঁ, সেলার সেন্টার যেটাকে দোকান। আপনি ট্রেড লাইসেন্স, এটা ধরে নেন আপনি বাংলাদেশের ট্রেড লাইসেন্সের মতো কাগজপত্র, আর এটা আপনার দোকান, সেলার সেন্টার ওপেন করবেন। এইটা ওপেন করতে করতে মোটামুটি আপনার আনুমানিক খরচ হয়ে যাবে 1000 থেকে $1100, ঠিক আছে, 1000 থেকে $1100। আচ্ছা, এবার আসেন, আপনি কাগজপত্র কমপ্লিট করা শেষ, আপনার দোকান ওপেন করা শেষ, এবার আপনি দোকানে মাল উঠাইতে হবে না, দোকানে মাল উঠাইতে হবে। তাইলে দোকানে মাল উঠাইতে গেলে এখন আপনি ধরেন আপনার দোকানে সব ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করেন, এখন আপনি সোর্সও করেন ব্র্যান্ডের থেকে, কোনো ডিস্ট্রিবিউটর থেকে না। এখন আমি যদি ধরে নিই আপনি বসুন্ধরা গ্রুপে গেছেন আটা কিনতে, আমি বললাম বসুন্ধরা গ্রুপে গেছেন আটা কিনতে, এই আটা বসুন্ধরা গ্রুপের কাছে আপনি গিয়ে বললেন ভাই 20,000 টাকার আটা দাও, মানে $200 ধরে নিলাম বেসিক, 20,000 টাকার আটা দাও, সে আপনাকে দেবে? সে তো একটা ব্র্যান্ড, বড় কোম্পানি, সে আপনাকে বলবে দেখো ভাই আমি 20,000 টাকার মাল বেশি না, আমার মিনিমাম আমার কাছ থেকে মাল কিনতে গেলে তোমাকে 2 লাখ টাকার মাল কিনতে হবে, 2 লাখ টাকার মাল কেনা লাগবে আমার কাছ থেকে মাল কিনতে গেলে, অথবা 1 লাখ টাকার মাল কিনতে পারবে, মাল কিনতে হবে আমার থেকে মাল কিনতে গেলে। যেহেতু আপনি ব্র্যান্ডের কাছ থেকে সোর্স করবেন, মানে এটা অথেন্টিক প্রোডাক্ট, যেটা অ্যামাজন কি বলে, অ্যামাজন সবসময় বলে আপনি ব্র্যান্ডের সাথে বিজনেস করেন, তাই না।
তো এখন আপনি এই 20,000 টাকা নিয়ে আসেন, এইখানে বিষয় হচ্ছে যে আপনি বিজনেস কীভাবে ওই টাকাটাকে ঘোরাচ্ছেন। দেখেন, এই 20,000 টাকা নিয়ে আপনি গেলেন, আমি ফর এক্সাম্পল ধরলাম যে আপনি গেছেন হচ্ছে এক ডিস্ট্রিবিউটারের কাছে বা সাপ্লায়ারের কাছে বা ডিলারের কাছে। আমরা ডিলার বললে বুঝি ওয়ালটনের ডিলার আছে, তারপরে বসুন্ধরা গ্রুপ, প্রত্যেকের ডিলারশিপ নেয়, এরকম আছে। ধরেন যে আপনি কোনো ডিলারের কাছে গেলেন, এখন ডিলার তো দেখতেছেন যে আটা বিক্রি করতেছে বসুন্ধরার, এখন ওই আটা অথেন্টিক বসুন্ধরা থেকে সোর্স হয়ে এসে কিনা এটার কি মানে আছে? সেম টু সেম কপি মাল তো আমরা চকবাজারেও দেখি, বিভিন্ন বিদেশি কোম্পানির প্রোডাক্টগুলো চকবাজারে বিভিন্ন নকল আইটেম বিক্রি হয়। এখন যখন আপনি বিক্রি করতেছেন এই মাল ধরেন কাস্টমারের কাছে, তখন আপনার কি অথরিটি কি? আপনার অথরিটি হচ্ছে অ্যামাজন। আমি যদি বাংলাদেশ গভর্নমেন্টকে বোঝাই তাহলে গভর্নমেন্ট আপনার অথরিটি, ঠিক আছে? ওই যে ভোক্তা অধিকারের যে বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন হয়, তখন তারা বলে যে আপনি যেটা ইম্পোর্ট করে নিয়ে আসছেন তার ডকুমেন্টস কোথায়। তা আপনাকে ধরেন যে অ্যামাজন বলল যে এই মাল যে অথেন্টিক তার তুমি কি হচ্ছে নিশ্চয়তা দিচ্ছ, তখন আপনি ওকে কাগজপত্র দেখাইতে পারলেন না। ওকে কাগজপত্র, আপনি যে ডিলারের থেকে সোর্স করছিলেন মালটা, আপনি ওই মাল জানতেন না অথেন্টিক কিনা। অ্যামাজন যখন আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করছে তখন আপনি বলতে পারতেছেন না যে ওই মাল আসলে অথেন্টিক কিনা। অ্যামাজন আপনাকে জিজ্ঞেস করতেছে তুমি যে ডিলারকে সিলেকশন করেছো, ডিলার কি তোমাকে মানে অথরাইজড কাগজ দেখাইছে যে সে বসুন্ধরা কোম্পানির অথরাইজড একজন ডিলার? সে তো কোনো ডিলার বা ডিস্ট্রিবিউটার আপনাকে কখনোই এই সমস্ত কাগজ দেখাবে না এবং দেবেও না আপনার কাছে। তো আপনি তখন বলবেন যে না দেখায়নি। তখন অলরেডি কাস্টমার কিন্তু কমপ্লেন দিয়েছে যে এই মাল কপি বা এই মালের সমস্যা আছে বা এই মাল ভালো না, এরকম কোনো কিছু। তখন এই যে ডিলারের কাছে আপনি চাইছেন ভাই তুমি একটা কাগজ দাও, আমি অ্যামাজনের হচ্ছে অথরাইজেশনটা দেখব, তখন এই ডিলার কখনোই আপনাকে দিবে না। এটা কোনো ডিলার বা সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটার দেয় না। তখন আপনাকে অ্যামাজন বলবে যে ঠিক আছে তুমি অথরাইজেশন কাগজ দেখাইতে পারতেছো না, তাইলে তুমি তাও তাকে সিলেক্ট করেছো যার অথরাইজেশন নাই, অথরাইজ লেটার টেটার কিছু নাই, তাইলে এই মাল কপি মাল কাস্টমারের কমপ্লেনকে অ্যামাজন প্রায়োরিটি বেশি দেবে এবং অ্যামাজন সবসময় কাস্টমারের প্রায়োরিটিকে বেশি দেয় এখন পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখেন তখন অ্যামাজন কি করবে, আপনার সেলার অ্যাকাউন্টটা সুন্দর মতো সাসপেন্ড করে দেবে এবং ব্যান করে দেবে, কারণ আপনার ভুলের কারণে। কারণ অ্যামাজন বলে দিয়েছে ব্র্যান্ডের সাথে কাজ করার জন্য, আপনি করতে গেছেন ডিস্ট্রিবিউটরের সাথে কাজ করার জন্য, তাইলে তো হবে না ভাই, তাই না? ব্র্যান্ডের কাছ থেকে সবসময় কাজ করার চেষ্টা করতে হবে এবং এইটাতে আপনি সবসময় ঝামেলা মুক্ত থাকবেন। সবসময় অথরাইজড কাগজ পাবেন, অথরাইজড মাল, অথেন্টিক মাল পাবেন, এই জন্য কাজ করতে হবে ব্র্যান্ডের সাথে, ঠিক আছে? এখন দেখেন কোনো ব্র্যান্ড, একটা ছোটো মানের ব্র্যান্ডও ইউএসএতে কখনো 20,000 টাকা, $200, $300 মাল দেয় না। তবে দেয়, অনেক ব্র্যান্ড আছে দেয়, $100 মাল দেয়, $200 মাল দেয়। সেগুলো 100%-এর মধ্যে যদি আমি ধরি তাইলে সেগুলো 5%, 2%, 1%, ওগুলোর হিসেব বাদ। তো নর্মালি আমার এক্সপিরিয়েন্স থেকে বা দেখছি আমি মোটামুটি 1500 থেকে 2000-এর টাকার মাল দেয়। মানে ওই যে 1000, 1500, 2000 এই তিনটার ভিতরে আপনার মাল দেবে, ঠিক আছে? 1500, 1000 আর হচ্ছে আপনার $2000, এই হচ্ছে ব্র্যান্ডের এমওকিউ থাকে। আবার এমন 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 ব্র্যান্ডও আছে যারা $15,000, $20,000-এরও মাল বিক্রি করে, যাদের এমওকিউই এমন, তাই সেগুলো অনেক ভালো ভালো ব্র্যান্ড। এবং আমি আমার এমন এক্সপিরিয়েন্স আছে যে আমার $20,000 অফার দিয়েছে আমার মাল কেনার জন্য। আমার এক্সপিরিয়েন্সে আমি সেগুলো লাইভ প্রুফ আপনাকে দেখাবো পরবর্তীতে। যাই হোক, দেখেন তার মানে হচ্ছে আমরা এফবিএ করব এবং সাস্টেনেবল মডেল করব এবং অ্যামাজনে সবসময় ব্র্যান্ডের সাথে কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের কোনো সমস্যা হবে না এবং আমরা লং টাইম 10 বছর, 15 বছর, 20 বছর ব্যবসা করতে পারবো অনায়াসে। এবং আপনি যে এলএলসিটা ফরমেশন করবেন, এই এলএলসিকে কাজে লাগাই আপনি একদিন আমেরিকায় ট্যুরিস্ট ভিসা পাবেন, আমেরিকান ভিসা, ইনভেস্টর ভিসাও পাওয়া যাবে। যে সেটা যদি ব্যবসার পরিধি অনেক বড় হয় সেক্ষেত্রে তখন ইমিগ্রেন্ট অফিসাররা বিষয়টা দেখবে সকল কাগজপত্র, এবং সেই সময় আপনি ইমিগ্রেন্ট হিসেবে অ্যাপ্লাই করলে সেটা পরের বিষয়, এটা আমাদের পার্ট না যদিও। তো আমি জাস্ট বললাম আর কি যে লিমিটেড লাইবিলিটি কোম্পানি ফরমেশন করে একটা সুবিধা আছে ভিসা পাওয়ার সাথে আমেরিকার। যাই হোক, তো দেখেন এখন বিষয় হচ্ছে যে এই $3,000-কে আপনি কিভাবে কাজে লাগাইছেন। এই $1,000-এর কাগজপত্র করছেন এককালীন, আর $2,000 দিয়ে প্রথম একটা ব্র্যান্ডের সাথে কাজ করছেন, তাই না? এই প্রথম একটা ব্র্যান্ডের সাথে আপনি প্রথম কাজ করে $1,500 মাল শিপমেন্ট দিয়েছেন, অ্যামাজনে বিক্রির জন্য মাল কিনেছেন হোলসেল দামে, টোটাল দাম আইছে 1500 টাকা। এই 1500 টাকাকে আপনার মোটামুটি এস্টিমেট প্রফিট আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে পাইছি মোটামুটি 655
থেকে $700, সরি $650 থেকে $700 পর্যন্ত প্রফিট করা যায় একটা $1500 শিপমেন্ট দিলে, ঠিক আছে। এবং আপনি চিন্তা করেন তাহলে 1500 নিয়ে আসছিলেন, 700 লাভ করছেন, তাইলে হয়েছে 2100। এই 2100কে কাজে লাগাইলে আপনার হবে, এই 2100কে কাজে লাগাইলে হবে হচ্ছে 2800। এইভাবে বাড়তে থাকবে, স্কেল আপ করতে থাকবে। আপনি তো এর মধ্যে একটানে কাজ করবেন না, আপনি নিশ্চয়ই আরও ইনভেস্ট জোগাড় করার চেষ্টা করবেন, বা এই টাকার সাথে আরও কিছু যুক্ত করে একটা ভালো জায়গায় চেষ্টা করবেন। এইভাবে দেখা গেলো 3000, এইভাবে দেখা গেলো একদিন 3000 হবে, 3000 থেকে 5000 হবে, 5000 থেকে 10000 হবে, 10000 থেকে 20000 হবে। এইভাবে স্কেল আপ করে বিজনেসগুলো, ঠিক আছে। এটা যে কোনো বিজনেস, শুধুমাত্র অ্যামাজন বিজনেস বিষয়টা এরকম না, যে কোনো বিজনেস এইভাবে স্কেল আপ করবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমরা বেসিক মোটামুটি 3000 টাকা নিয়ে নামতে হয় এটা বুঝলাম, ঠিক সব কিছু যে কাগজপত্র কি হবে না হবে সেগুলো নিয়ে বুঝলাম, যে এলএলসি ফরমেশন করতে হবে, ব্র্যান্ডের থেকে মাল পারচেস করতে হবে। এখন আসি এলএলসির বিষয়ে কথা। এলএলসির বিষয়ে কথা বলতে গেলে আমরা অনেকে পাকনামি করি, বেশি পাকনামি করি। অনেক ভাইরা আছে না বুঝে, ভাইরা বোনরা আপারা যারা আছে না বুঝে এক এক জায়গায় এক এক লোক পরামর্শ দেয়, এক একভাবে আপনারা করে বসে থাকেন, এক একভাবে পরবর্তীতে ট্যাক্স ফাইলে ঝামেলা, ফেডারেল ট্যাক্সে ঝামেলা, পরবর্তীতে সেলার সেন্টার ট্যাক্স কাটতে পারতেছে না, ট্যাক্সের হিসাব দেখতে পারতেছে না, সাসপেন্ড করে দেবে একদম, ব্যান্ড করবে না, সাসপেন্ড করবে। হ্যাঁ, বুঝে শুনে করেন এগুলো ভাই। আমি সাধারণ মানুষ, এই এলএলসিটা মানে একজন কোম্পানি ফরমেশন কিন্তু লয়ার দ্বারা ফরমেশন করতে হয় সবসময়। আপনি নিজে নিজে মাতবাড়ি করতে গেলেও হবে না, আর যে নিজে নিজে বুঝে করতে যান সেভাবে হবে না, এত ইজি না সব কিছু। যে এখন একজন হাইকোর্টের লয়ারের কাজ আপনি করতে পারবো কখনো না। পৃথিবীতে মানে সব কাজ নিজে করা যায় না। আপনি একজন চায়ের দোকানদার হইতে পারবেন না, আপনি একজন বড় গার্মেন্টসের মালিকও একই সাথে হইতে পারবেন না, এটা কখনো হওয়া যায় না। একজন গার্মেন্টসের মালিক একজন সুতাওয়ালা, মানে সুতা কিনতে যাবে একজনের কাছে, সে সুতা বিক্রি করে, সুতাওয়ালা আর একজনের কাছ থেকে, মানে সে যে সুতা বিক্রি করে সে আর একজনের কাছ থেকে সোর্স করবে, তার মানে এইভাবে চলবে। এই এলএলসির হিসাবটা আমি একটু বোঝাই। সেটা হচ্ছে আমেরিকাতে অনেকগুলো স্টেট আছে যেগুলো আমরা সাধারণত আমাদের বাংলাদেশের ক্ষেত্রে শহর ধরে থাকি, বা সিটি ধরে থাকি। তো আমেরিকাতে এরকম শহর বা বিভাগ যেটাই বলি, তো এরকম আছে। তো এখন এর ভিতরে হোলসেল করার জন্য, হোলসেল টু রিটেল এই বিজনেসটা করার জন্য সবসময় নতুন অবস্থায় হোলসেল দিয়ে শুরু করতে হয়, এবং এটা মোটামুটি যে $3000 নিয়ে নামতে হয়। এটা করার জন্য যে এলএলসি ফরমেশন করতে, এই বিজনেসটা সবাই করে কোন জায়গায়, বেশি ডিস্ট্রিবিউটার বা হোলসেলার বা ব্র্যান্ড বেশিরভাগই থাকে হচ্ছে কয়েকটা জায়গাতে বিজনেস আপনার হচ্ছে মানে ওরা অ্যাকসেপ্ট করে, যে জায়গাগুলো ওরা অ্যাকসেপ্ট করে। এর মধ্যে কয়েকটা জায়গা হচ্ছে টেক্সাস, ফ্লোরিডা, তারপরে আপনার নিউ মেক্সিকো খুব একটা বড় জিনিস সেটা না, এইটা আর কি। আচ্ছা, টেক্সাস ভালো, ফ্লোরিডা ভালো, নিউ মেক্সিকো ভালো, তবে এটা এখন বেশি ট্রেন্ডে আসতেছে নিউ মেক্সিকোটা। তবে নিউ মেক্সিকো বললে ব্র্যান্ড বোঝে যে ও নিউ মেক্সিকো থেকে কল দিয়েছে। আরও জায়গা আছে অনেক জায়গা, সেই জায়গাতে করলে আসলে অনেক ঝামেলা হয় বলতে আমি একটা বেসিক জিনিস আপনাকে বোঝাই। ধরেন ওয়ালটন কোম্পানির কাছে আপনি গেছেন মাল কিনতে, ঠিক আছে। আল্টন কোম্পানিকে যে বলতেছেন ভাই আমি তোমার ডিলারশিপ নিতে চাই, তখন আল্টন কোম্পানি জিজ্ঞেস করবে তোমার শোরুম কোন জায়গায়, তোমার কাগজপত্র কোন জায়গার। এখন আপনি যদি বললেন ভাই আমার শোরুম হচ্ছে এই বাজার থেকে গিয়ে, আমার গ্রাম দিয়ে গিয়ে একদম মাঠের শেষ মাথায় আমার একটা দোকান আছে, মাঠের শেষ মাথায়, ওই ব্র্যান্ড কি আপনাকে, ওই ওয়ালটন কি আপনাকে মাল দেবে? জীবনেও দেবে না। কেন দেবে না? কারণ আপনার এইখানে তো লোকজন নাই, ঘনবসতি নাই, বা এখানে সেলের হিসাব নাই, সে তার ব্র্যান্ডকে এখানে দিয়ে খারাপ করবে না কখনো, খারাপ করবে না তার ব্র্যান্ডকে দিয়ে, তার মানে সে দেবে না। তার মানে এই হিসাবটা সহজভাবে যদি বলি, টেক্সাস এবং ফ্লোরিডা ভালো, তবে নিউ মেক্সিকো ভালো। টেক্সাসের হিসেব আবার আর এক রকম। টেক্সাসে রিসেল সার্টিফিকেট লাগে, প্রত্যেকটা স্টেটেরই রিসেল সার্টিফিকেট মাস্ট লাগে বিজনেস করতে হইলে। হ্যাঁ, এলএলসির ভিতরে অনেকগুলো পার্ট আছে। আচ্ছা, টেক্সাসের হিসেব সেটা হচ্ছে টেক্সাসে রিসেল সার্টিফিকেট নিতে মোটামুটি $500 একটা বন্ড দিতে হয়। এই বন্ডটা দিলে টেক্সাস আপনাকে একটা রিসেল সার্টিফিকেট দেবে। হ্যাঁ, এটা হচ্ছে টেক্সাসের হিসাব। ফ্লোরিডার হিসাব হচ্ছে, ফ্লোরিডাতে মোটামুটি ওরা রিসেল সার্টিফিকেট দেবে, নিউ মেক্সিকোও দেবে, সমস্যা নাই। তবে এবার আসেন একটা জিনিস, সেটা হচ্ছে এই টেক্সাসের অ্যামাউন্ট বেশি হয়। এই টেক্সাসে এলএলসি ফরমেশন করতে মোটামুটি সেলার সেন্টার পর্যন্ত সেট আপ করতে 1050 টাকা থেকে 1100 টাকা লাগে, এই $1100 লাগে।
এই টেক্সাসে করতে। ফ্লোরিডাতে আর একটু কম লাগে, নিউ মেক্সিকোতে আর একটু কম লাগে, কিন্তু ওই যে আছে না 2 টাকা মানে বাসাইতে গিয়ে 5 টাকা জরিমানা দিতে হয়, বিষয়টা ওরকম হয়ে যায় না। তো এই তিনটার হিসেব দেখেন, আমি একটু বোঝাই আপনাকে। দেখেন, টেক্সাসে সারা বছরে আপনাকে খরচ দিতে হবে মাত্র এভারেস্ট $100 সারা বছরে 12 মাসে। ফ্লোরিডাতে সারা বছরে আপনাকে খরচ দিতে হবে মোটামুটি আমি যদি বলি $300 প্লাস বা $300 এরকম দেওয়া লাগবে ফ্লোরিডার ক্ষেত্রে। ট্যাক্স, ফেডারেল ট্যাক্স, মানে ট্যাক্সের স্টেট ফি রিনুয়াল, তারপর এলএলসি রিনুয়াল, এইসব হাবিজাবি মিলে $300 চলে যাবে। নিউ মেক্সিকোতে আবার কম। নিউ মেক্সিকোর বিষয়টা হচ্ছে যে নিউ মেক্সিকোতেও সারা বছরে 100 থেকে $150 মধ্যে হয়ে যায় নিউ মেক্সিকোতে। এখন আপনি চিন্তা করতে পারেন তাহলে নিউ মেক্সিকোতে যাব না ভাই, আপনার যদি খুব একান্ত কষ্ট না হয় তাহলে আপনি নিউ মেক্সিকোতে আসবেন না। আর যদি আপনি সম্ভব হয় টেক্সাসে করেন, কারণ টেক্সাসে করলে অনেক সুবিধা পাওয়া যায়, বেশি সুবিধা পাওয়া যায়। টেক্সাসে ব্র্যান্ড বেশি থাকে, টেক্সাসে ওদের অথরাইজড ডিস্ট্রিবিউটার যারা তারা বেশি থাকে, এই জন্য টেক্সাস সবসময় আমি বলি টেক্সাস ভালো এবং টেক্সাসে করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে এলএলসির হিসাব। এখন এলএলসির ভিতরে অনেকগুলো ডকুমেন্টস লাগে আমাদের, হ্যাঁ। আমরা নিজে নিজে অনেকে আছে, আমি মাঝে শুনছি কয়েকজনের কলে ফোনে তারা বলেছে যে তারা 1-2 জন নিজে করতে গেছে, নিজে করতে যে এখন বিপদে পড়ছে। যাই হোক, এলএলসির ভিতরে অনেকগুলো ডকুমেন্টস লাগে। এর ভিতরে লাগে হচ্ছে আর্টিকেল অফ অর্গানাইজেশন, সার্টিফিকেট অফ আউটস্ট্যান্ডিং, ইআইএন, তারপরে আপনার রিসেলার সার্টিফিকেট, সেলার পারমিট। একটা মানে বিজনেস করতে গেলে ইউএসএ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে, সেলার সেন্টার লাগবে, একটা অ্যামাজন স্টোর লাগবে। মোটামুটি এইগুলো গোছাইতে গোছাইতে আপনার 2 মাস লেগে যায়। আমি যে 4 মাসের একটা টার্গেটের কথা বলছিলাম, আপনাদের মনে আছে হয়তো, বা এই 4 মাসে আমি কি কি করাচ্ছি আপনাকে দেখেন বিজনেস প্র্যাকটিক্যালি। এই 2 মাস লেগে যাবে মোটামুটি আপনার এই ফরমেশন করতে, কাগজপত্র রেডি করতে, দোকান ওপেন করতে 2 মাস লেগে যাবে। আর যে 2 মাস থাকবে, এই 2 মাসের ভিতরে 3 নম্বর যে মাসটা থাকবে, সেই 3 নম্বর মাসে আমরা 3 নম্বর মাসে হচ্ছে মাল কিনে 4র্থ মাসের ভিতরে আমরা এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসবো। এই 2 মাসের ভিতরে মাল শিপমেন্ট এবং প্রফিট দুইটা জিনিস একসাথে চলবে আমাদের, হ্যাঁ। এলএলসি ফরমেশন করতে দিয়ে যে আপনার কাজ নেই আপনি ঘুমাবেন ওরকম না। এলএলসি করতে দিয়ে আপনার কাজ আছে প্রোডাক্ট রিসার্চের, আমি শেখাবো সেটা, তখন সেটা শিখবেন, হ্যাঁ। আচ্ছা, 4 মাসের হিসাবে এটা। এখন আমি একটা কোয়ার্টারের হিসাব বোঝাই আপনাকে। বাংলাদেশে বাংলাদেশে জুন ক্লোজিং হয়, আমরা সবাই জানি জুন ক্লোজিং হয়। এখানে কোয়ার্টারের হিসেবটা বোঝেন ইউএসএ বিজনেস করতে হলে। Q1 প্রতি 3 মাস পর পর কোয়ার্টার হয়, প্রতি 3 মাস পর পর কোয়ার্টার হয়, ঠিক আছে। এবং বছরে তাইলে 4টা কোয়ার্টার আসে, বছরে তাইলে আপনার 4টা কোয়ার্টার আসে। দেখেন, আমেরিকাতে সবচেয়ে বেশি বিগ সেল হয় এই Q4-এ, এবং Q4-এ যত স্ক্যামিং, যত ফেক প্রোডাক্ট, যত কপি প্রোডাক্ট, মানে অনেক কাহিনী হয় Q4-এ। এই জন্য Q4-এ দেখবেন কোনো ব্র্যান্ডই মাল দিতে চায় না, কাউ বিক্রি করতে চায় না, কারণ তাদের সামনে ফেডারেল ট্যাক্স আছে, ফেডারেল অডিট থাকে, তারা ঝামেলা নতুন করে আর বাড়াইতে চায় না। তারা সবসময় মাল দিতে চায় Q1টাকে তারা বেশি মাল দিতে চায়। এখন বছরের অনেক সময় অনেকে যে বিজনেস ওপেন করে বসে থাকে, অনেক সময় এটা আসলে ভুল ধারণা। যে কোনো সময় বিজনেস ওপেন করাটা ঠিক না, আপনাকে বুঝে শুনে আগাইতে হবে। Q1 হচ্ছে বছরের প্রথম 3 মাস, বছরের প্রথম 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যদি ধরি, হ্যাঁ। আচ্ছা, Q2টা হচ্ছে পরের 3 মাস, ঠিক আছে। তারপরের কোয়ার্টার হচ্ছে তারপরের 3 মাস, এবং তারপরে হচ্ছে 3 মাস, এই হচ্ছে 4টা কোয়ার্টার। এই কোয়ার্টারে Q1, Q2, Q3, Q4 প্রত্যেক 3 মাস পর পর আপনাকে সেলস ট্যাক্স আমেরিকাকে জিরো রিটার্ন দাখিল করলেও কাগজ দাখিল করতে হবে যে ভাই জিরো রিটার্ন, এবং আমেরিকাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্ট হইলে আপনাকে ফের ট্যাক্স দিতে হবে, অ্যামাউন্ট হইলে দিতে হবে না। এটা স্টেট ওয়াইজ ডিপেন্ড করে। নিউ ইয়র্কে আমি মাঝে এক ভাইয়ের সাথে কথা হইলো, নিউ ইয়র্কে সে এলএলসি করতে চায়। আমি বললাম যে ভাই আপনি ভুলেও নিউ ইয়র্কে করবেন না, কারণ যে পরিমাণ ট্যাক্স আসবে প্রত্যেক মাসে, যদি $1500-2000 শুধু ট্যাক্স আসে, বাংলাদেশের মতো মানুষ বা আমাদের মতো যারা আমরা বাইরের কান্ট্রি থেকে বিজনেস করতে চাই, আমাদের দ্বারা এটা মানে অনেক হাই এবং করাই ইম্পসিবল হয়ে যাবে। এই জন্য Q1টাকে ধরার চেষ্টা করতে হবে সব সময়। Q1টাকে ধরার চেষ্টা করলাম কিভাবে, মানে কেন বললাম Q1-এর কথা। দেখেন, বিজনেস যদি করতে নামতে হয় তাহলে আপনাকে এখন থেকে মোটামুটি শুরু করে দিতে হবে। আজকে আমি যদি বলি তাইলে হচ্ছে নভেম্বরের 3 তারিখ আজকের। দেখেন, নভেম্বর, ডিসেম্বর, Q4
নভেম্বর ডিসেম্বর, এখন কোয়ার্টার 4 চলতেছে কিন্তু, নভেম্বর ডিসেম্বর, এই যে Q4 চলতেছে 2025-এর শেষ, কোয়ার্টার 4। আচ্ছা, সামনে আসতেছে কি আবার ঘুরে, এই যে চক্রটা চলে সেটা হচ্ছে 1 2 3 4, এই যে এইভাবে চলে, এই যে 1 2 3 4 চলে। তো কোয়ার্টার 1 সামনে আসতেছে, Q1। বিজনেসের পারফেক্ট টাইম কিন্তু এইটা, বিজনেসের পারফেক্ট টাইম হচ্ছে এইটা, ঠিক আছে। কোয়ার্টার 2, কোয়ার্টার 2 মাল কেনার জন্য পারফেক্ট টাইম, নট বিজনেস স্টার্ট করার জন্য পারফেক্ট টাইম। এখন বিষয় হচ্ছে আপনি যদি আজকে থেকে ফরমেশনের কাজ শুরু করেন বা এই বিজনেস আগাইতে শুরু করেন, আপনি এতটুকু লিখে রাখতে পারেন আপনার খাতায় কোনো জায়গায়, যে আপনি 4 মাসের ভিতরে, আমি যদি যেভাবে বলি, যেভাবে করাবো আপনাকে, আপনি যদি করতে পারেন 4 মাসের ভিতরে, যদি আপনি টাকা বা প্রফিট এখান থেকে না পান, বের করতে পারেন, তাইলে ভাই আপনার যে টাকা আপনি ইনভেস্ট করেছেন আপনি আমারতে বুঝে নিয়ে যান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে আমি যদি যেভাবে বলবো, যেভাবে কাজ করতে বলবো, যেভাবে মানে স্টেপ বাই স্টেপ আগাইতে বলবো, আপনাকে সেভাবে আগাইতে হবে এবং পরিশ্রম করা লাগবে ভাই। এখন বিষয় হচ্ছে যে একটা স্কুলে ধরেন যে সবাই ভালো শেখায়, সব স্যারই ভালো পড়ায়, তাই না? তারপরেও কোনো স্টুডেন্ট ভালো করে, কোনো স্টুডেন্ট খারাপ করে, কেন করে? স্টুডেন্টের একটা আগ্রহ থাকতে হবে না? এখন আপনার বিজনেস, আপনার কোনো আগ্রহ নেই, আমি আপনাকে ফেলাই, ভাই এটা করিছেন, ওইটা করিছেন, এইভাবে করিছেন, ওইভাবে করিছেন, এভাবে কতদিন হবে না? আপনাকে নিজে আগ্রহ তো এক থাকতেই হবে, এরপরে আপনাকে হাতে কলমে গাইড করা লাগবে। এই ব্যবসাতে হাতে কলমে গাইড ব্যতীত কোনোভাবে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন না, বা এখান থেকে লস প্রজেক্ট ছাড়া লাভ প্রজেক্ট হবে না। এটা আপনি লিখে রাখতে পারেন। আমাদের অন্যান্য যেসব জায়গায় বিভিন্ন কোর্স করায় দেখি আমি, এরা গাইড করে না। অনেক ভাই ভুক্তভোগী আছে আমাদের বিজনেসের ভিতরেই আছে, আমাদের সাথেই আছে অনেকে, আমি কারণ নাম মেনশন করব না, কিন্তু অনেকেই আছে যারা এই ভোগান্তিটা এখনও ভুগতেছে। আজকে আমি 4-5 মাস ধরে বা 3-4 মাস ধরে তাদের গাইড করে এখন পর্যন্ত তাদের মাল পারচেস করাইতে পারি নাই, শুধুমাত্র এই ভুলগুলো করার কারণে, ঠিক আছে। তো বিজনেস করতে হইলে আপনাকে এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে, কারণ কোয়ার্টার 4 এখন আপনার যেটা খরচ হবে, এই 2 মাসের জন্য আপনার খরচ হবে হচ্ছে ওই যে এলএলসি ফরমেশন করবেন, ওই এলএলসি ফরমেশনের জন্য যে টাকা 1000 বা $1100, এই টাকাটা আপনাকে প্রাথমিক ইনভেস্ট করে আগাইতে হবে, ইনভেস্ট করে কাগজপত্র ফরমেশন করতে হবে। এরপরে সেলার সেন্টারটা সেট আপ করে দিবে, এগুলো বাইরের কান্ট্রির লোক করে দিবে, এবং আমি আমার মাধ্যমে সাপোর্ট নিলে আমি বাইরের মাধ্যমে করাই এগুলো। তো আপনারা সেখান থেকে করে নিতে পারবেন, এবং মূলত ইউএস লয়ার দিয়েই কাজ করানো হয়, যাতে ফেডারেল ট্যাক্সের সময় ঝামেলাগুলো, অডিটের ঝামেলাগুলো না হয়, যেন ট্যাক্সের হিসেবটা ক্লিয়ার থাকে আপনাদের। ট্যাক্স আমেরিকাতে ট্যাক্স অনেক হার্ড। হ্যাঁ, এই কোয়ার্টার 1 ধরতে গেলে আপনাকে এখন থেকে শুরু করতে হবে। অলরেডি নভেম্বরের আজকে 3 তারিখ, আপনার সিদ্ধান্ত নিলে দ্রুত নিতে হবে, কারণ সামনে আবার মানে আরআইএস, বাংলাদেশে যেমন এনবিআর ট্যাক্সের জন্য, ইউএসএ তখন আরআইএস, ওরা বন্ধ করে দেবে। আচ্ছা, এখন গেল কোয়ার্টার 1 2 3 4 এর হিসাব বুঝলাম, বিজনেস এখন থেকে শুরু করতে হবে এটাও বুঝলাম, ঠিক আছে। এখন বিজনেসের এলএলসি ফরমেশন করতে দিয়ে আপনার কাজ শুধুমাত্র, আপনার কাজ যে আপনি হচ্ছে বিজনেসের এলএলসি ফরমেশন শুরু করতে দিয়ে যে আপনার বিজনেসে এলএলসি ফরমেশন শুরু করতে দিয়ে আপনার কাজ যে বসে থাকা তা না। এই 2 মাস, এই যে 4 মাসের ভিতরে 2 2 2, তাই না, 2 2। আচ্ছা, এই 2 মাসে এলএলসি একদিকে লোকজন এলএলসি ফরমেশন করবে, আপনার কাজ বিভিন্ন লয়ার কাজ করবে, বিভিন্ন টিম কাজ করবে, যারা এটা বাইরের হিসাব। আচ্ছা, এই 2 মাসে এবার আপনাকে শেখাবো প্রোডাক্ট রিসার্চ, কীভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন, কীভাবে একটা ভালো প্রোডাক্ট খুঁজতে হয়, কীভাবে ব্র্যান্ডের সাথে কথা বলবেন, কীভাবে আগাইতে হবে, এই 2 মাসে আমি শেখাইতে। 2 মাসে মোটামুটি আপনার অলমোস্ট 15%, মানে 50% ধারণা হয়ে যাবে এখানে এইটা। আচ্ছা, বাকি থাকলো হাতে 2 মাস। আমি আপনাকে আরও মোটামুটি যে এই মানে রানিং চলতে আপনাকে আগাই দিব আরও 25% আগাই দিলে আপনি একটা ব্র্যান্ড থেকে মাল কিভাবে পারচেস করবেন সেটা আমি আপনাকে দেখাই দিব, ঠিক আছে। এবার মাল পারচেস করা শেষ, 3য় মাসে শেষ, 4র্থ মাসের ভিতরে, 3য় মাসে মাল পারচেসও হবে, শিপমেন্টও হবে। 4র্থ মাসের ভিতরে আল্লাহ রহমত করলে এবং আল্লাহর কাছে চাইতে হবে, ঈশ্বরের কাছে চাইতে হবে, তাহলে আপনি মোটামুটি 4র্থ মাসের ভিতরে ভাই এখান থেকে একটা প্রফিটের মুখ দেখতে পাবেন, ঠিক আছে।
এখান থেকে একটা প্রফিটের মুখ দেখতে পাবেন। এটা বেসিক একদম ভেঙে ভেঙে বোঝাইলাম আমি, ঠিক আছে? এই হচ্ছে প্রথম বেসিক হিসাব কিতাব। আপনাকে বিজনেস করলে ভাই বুঝে শুনে নেমে মানে হিসাব করে বিজনেস করতে হবে। মন চাইলো বিজনেস করব ভাই, শিখবো করব, এইগুলো কোনো ইয়া না। আর কথা হচ্ছে আমার সাথে আগাইতে হইলে ভাই বিজনেস আপনি এলএলসি ফরমেশন টোন করতে দিবেন, আমি আপনাকে হেল্প করবো, স্টেপ বাই স্টেপ আগাবেন। ওই শিখে করব বুঝে করব ভাই, এইটাতে আসলে খুব একটা ইয়া না। আমি আপনাকে গাইড করে বোঝাই টোঝাই আগাই দিব, সমস্যা নাই। আর বাকিটা আল্লাহ ভরসা, আপনার ইচ্ছা, সব কিছু এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, পরের ক্লাসে বা পরের কোনো সেশনে আবার আমি কথা বলবো।